মারুফকে থাপ্পড়টা আমি খুব জোরেই মেরেছি, যার ফলে ৫ আঙ্গুলের দাগ ওর ফর্সা গালে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আমি ভয়ে গুটিসুটি মেরে এই কোণে দাঁড়িয়ে আছি। আসলে আমি চাইনি ওকে থাপ্পড় মারতে। হঠাৎ কী যে হয়ে গেল, নিজেকে ধরে রাখতে পারলাম না। কোনো রকম ভয়কে জয় করে আমতা আমতা করে বললাম, মানে ভুল হয়ে গেছে, সরি। আমি জেনে শুনে তোমাকে থাপ্পড় মারিনি, আমাকে মাফ করে দাও প্লিজ। এই কথাটা মা বাবাকে বলো না। এই বলে হাত জোর করে দাঁড়িয়ে আছি। মারুফ তখনও আমার দিকে চোখ লাল লাল করে তাকিয়ে আছে। আমিও হাত জোর করে দাঁড়িয়ে আছি। হঠাৎ মারুফ আমার দিকে তেড়ে আসে, হাত তুলে চড় মারার জন্য। আমি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে মুখ অন্যদিকে ফিরিয়ে নেই, কিন্তু মারুফ হাত তুলেই রুখে দাঁড়ায়। ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড লেগে গেল। চোখ খুলে দেখি মারুফ দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। আমার চোখের কোণে জল। রাগিত সুরে মারুফ বলে, আমাদের খানদানে বউদের মারার প্রচলন নেই, তা না হলে বুঝিয়ে দিতাম আমাকে থাপ্পড় মারার ফল কি। তবে তুমি কাজটা ভালো করনি। তুমি আমাকে আঘাত করনি, বরং তুমি আমার মান সম্মান এমনকি আমার ইগোতে আঘাত করেছ। তুমি আমাকে কি ক্ষমা করবে? বরং আমি তোমাকে ক্ষমা করব না, কারণ আমি কোনো অন্যায় করিনি। আমার অধিকার আছে সম্পূর্ণভাবে তোমার উপর। আমি তোমাকে জোর করে নয়, ভালোবেসে কাছে টানতে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে অপমান করছো। এভাবে সংসার হয় না। আমি কিছু বলবো না তোমাকে, ডিসাইড করো তুমি নিজেই। তুমি কি করবে? তোমার কি মন চায়? আমি এখন অফিসে যাব, রাতে এসে উত্তরটা যেন পাই। এই বলে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর এসে রেডি হয়ে অফিসে চলে গেল। নাস্তা পর্যন্ত করেনি আমার উপর রাগ করে। মারুফ যাওয়া পর্যন্ত আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। মারুফ যা বলল শুধু শুনে গেলাম, কোনো উত্তর দিতে পারিনি, কারণ সত্যি আজ আমি অন্যায় করে ফেলেছি। আমার উচিত হয়নি ওকে থাপ্পড় মারা। আজ ওর জায়গায় অন্য কেউ হলে আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিত, কিন্তু মারুফ সেটা করেনি। আর আমাকে কি ডিসাইড করতে বলে গেল কিছুই বুঝতে পারছি না। রাতে আসলে কি উত্তর দেব জানি না। সকালে আমিও নাস্তা করলাম না, সারাদিন শুধু সকালের ঘটনা ভেবে কাটিয়ে দিলাম। দুপুরে খেতে বসেও চিন্তার কারণে ঠিকমতো খেতে পারলাম না। খাবারে পানি ঢেলে চলে আসি। রাত ৮টার দিকে মারুফ অফিস থেকে ফিরে রুমে এসে ফ্রেশ হয়ে সোফায় বসে আছে। প্রতিদিন আসলে আমার সাথে নিজে থেকেই কথা বলে, কিন্তু আজ কোনো কথা বলছে না। অন্যায় যখন নিজে করেছি তাই বাধ্য কথা বলতে। আমি বললাম, রাত হয়েছে, খাবে না? মারুফ বলে, খিদে নেই আমার। আমি বললাম, সকালে তো নাস্তা না খেয়ে চলে গেছো, অফিসে খেয়েছিলে? মারুফ বলে, মন চায়নি, আর খিদেও ছিল না, তাই খাইনি। আমি বললাম, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। আমি খাবার গরম করছি, চলো খাবে। মারুফ বলে, আমার খিদে নেই, বললাম তো। সকালে কিছু বলে গিয়েছিলাম, মনে আছে? আমি বললাম, মনে আছে। তবে কি ডিসাইড করতে বলেছো সেটা জানি না। মারুফ বলে, আমি বলেছি তোমার কি ইচ্ছে, তুমি কি চাও, এভাবে তো জীবন চলে না। আমি বললাম, মানে বুঝলাম না। যদি একটু বুঝিয়ে বলো ভালো হয়। মারুফ বলে, তুমি আমাকে স্বামী হিসেবে নামে রেখেছো, কোনো কিছুতেই আমি নেই। তাহলে এই নামের স্বামী হয়ে লাভ কি? তোমাকে কাছে পাবো না, তোমাকে ছুঁতে পারবো না, তোমার সাথে মন খুলে দুটো মনের কথা বলতে পারবো না। যদিও তোমাকে ভালোবেসে কিছু করতে যাই, তাহলে তুমি আমাকে চড় মারবে। দেখো, আজ পর্যন্ত আমার মা বাবা কোনোদিনও আমার গায়ে হাত তোলেনি, কিন্তু তুমি আজ সকালে যা করেছো, এটা আমি ভুলতে পারছি না। এভাবে জীবন চলে না। আমি কি বলতে চাইছি বুঝতে পারছো? আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওর মুখের দিকে। ওর কথা শুনতে শুনতে আমার চোখের কোণে জল এসে জমা হয়েছে, গলা ভারী হয়ে আসছে। আমি কান্না জড়িত সুরে বললাম, জানি আমি অন্যায় করেছি, তার জন্য সকালে ক্ষমা চেয়েছি, এখন আবারও চাইছি, প্লিজ ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এমন করব না। মারুফ বলে, ৩ মাস ধরে ক্ষমা চেয়েও তোমার কাছ থেকে ক্ষমা পাইনি, তার বদলে পেয়েছি অপমান, অবহেলা আর শেষমেশ থাপ্পড়। এখন তুমি বলো, আমি তোমাকে কি করে ক্ষমা করি? তোমার বিচারে কি বলে? আমি চুপ করে আছি, কারণ ওর প্রশ্নের কোনো উত্তরই নেই আমার কাছে। মারুফ বলে, ভাবো, যত সময় লাগে নিয়ে নাও, তবে আমার সঠিক উত্তর চাই। রাত অনেক হয়েছে, আমাকে ঘুমোতে হবে, কারণ কাল অফিসে মিটিং আছে। আমি বললাম, খেয়ে ঘুমালে ভালো হতো না? না খেলে যে শরীর খারাপ করবে। মারুফ বলে, তুমি বলেছিলে না একতলার ছাদ থেকে পড়লে মানুষ মারা যায় না? এখন আমি বলছি, একদিন না খেলে আমিও মরবো না। আচ্ছা একটা কথা বলো তো, আমাকে নিয়ে কেন এত ভাবো? এবার কি উত্তর দেব? আমি বললাম, আমার খিদে পেয়েছে। মারুফ আমার কথায় মুচকি হেসে বলে, তোমার খিদে পেয়েছে, ভালো কথা, তাহলে যাও খেয়ে আসো। আমি বললাম, তুমি না খেলে আমিও খাবো না। মারুফ বলে, আমার জন্য দরদ হচ্ছে? সরি, আমার সাথে তোমার কোনো ভাগ নেই, খিদে পেলে খেয়ে আসতে পারো, আমাকে ডিস্টার্ব করো না। এই বলে মারুফ শুয়ে পড়ে। বুঝলাম ও এখনও আমার উপর রেগে আছে, তাই আর কিছু বললাম না। আমিও না খেয়ে শুয়ে পড়লাম, কিন্তু দু চোখের পাতায় ঘুম নেই। মারুফের কথার অর্থ আমি ভালো করেই বুঝতে পারছি, কিন্তু এই যে হবার নয়। দুই ফ্যামিলি আমাদের দুজনকে নিয়ে অনেক খুশি, সবাই জানে আমাদের মাঝে ভালো সম্পর্ক। আমার শ্বশুর শাশুড়ি আমাকে মেয়ের মতো আগলে রাখে,
তাদের বিশ্বাস কি করে ভাঙব? আলাদা হওয়া মানে সব কিছু প্রকাশ্যে আসা। এটা কি উচিত হবে? যে ঘটনা আমার আর মারুফের মাঝে সীমাবদ্ধ, সেটা যখন সবাই জানতে পারবে, তখন কি হবে? আমার বড় ভাই মারুফকে ছাড়বে না। কেন যে রাগের মাথায় থাপ্পড় মারতে গেলাম জানি না। এসব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মারুফ নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বাজে। মারুফ অফিসে চলে গেছে। নাস্তা খেয়েছে কিনা কে জানে। ভাবলাম শাশুড়ি মাকে জিজ্ঞেস করব মারুফ নাস্তা করেছে কিনা। আবার ভাবলাম জিজ্ঞেস করাটা কি উচিত হবে? উনি আবার কি ভাবে কে জানে। তাই হারু কাকাকে জিজ্ঞেস করলাম। তিনি বলে, না মামনি, ছোট বাবা তো নাস্তা না খেয়ে অফিসে চলে গেছে। শুনে খুব খারাপ লাগলো। আমার জন্য লোকটা দুদিন ধরে না খেয়ে আছে। শত হলেও সে আমার স্বামী, তাই আমিও খেলাম না। সারাদিন না খেয়ে কাটিয়ে দিলাম। রাত 8টার দিকে মারুফ অফিস থেকে ফিরে বাড়িতে প্রবেশ করতে হারু কাকার সাথে দেখা। মারুফ জিজ্ঞেস করে, হারু কাকা, রিয়া খেয়েছে? হারু কাকা বলে, না ছোট বাবা, মামনি তো আজ 2 দিন ধরে কিচ্ছু খাচ্ছে না। কি হয়েছে বাবা? মারুফ বলে, কিছু না, আমি দেখছি, তুমি যাও শুয়ে পড়ো। এই বলে মারুফ রুমে চলে আসে। দেখে আমি শুয়ে আছি। মারুফকে দেখে আমি উঠে বসি। দুজনেই চোখাচোখি। মারুফ কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। আমি ওর জন্য নাইট ড্রেস বের করে রাখলাম। ফ্রেশ হয়ে এসে নাইট ড্রেস পরে নেয়। তারপর আমার দিকে তাকিয়ে বলে, তুমি খেয়েছো? আমি বললাম, হ্যাঁ খেয়েছি। মারুফ বলে, বাহ, 2 দিন ধরে না খেয়ে থেকে মিথ্যা বলা হচ্ছে, কি সুন্দর। তা কেন না খেয়ে আছো জানতে পারি? আমি বললাম, তুমিও তো না খেয়ে আছো আমার উপর রাগ করে। দেখো, আমি তোমার সাথে রাগ অভিমান যাই করি না কেন, আমি কিন্তু নিয়মিত খাবার খেয়েছি। কিন্তু তুমি আমার সাথে রাগ করে খাবার খাচ্ছ না। তাহলে আমি কি করে খাই? মারুফ বলে, তাই বুঝি? আমি না খেলে তুমি খাবে না? আমি বললাম, না খাবো না। মারুফ বলে, আমি না খেলে তুমিও খাবে না। তার মানে আমি যদি তোমাকে আদর করি তাহলে তুমি আমাকে করবে, কি তাই তো? আমি বললাম, এটা আবার কেমন কথা? এখানে খাবারের কথা হচ্ছে, অন্য কিছুর কথা হচ্ছে না। মারুফ বলে, তুমিই তো বললে আমি না খেলে তুমি খাবে না, আমি খেলে তুমিও খাবে। তাহলে শুধু খাবারের বেলায় কেন, অন্য কিছুর বেলায় না কেন? এবার যাও খেয়ে আসো। আমি বললাম, বললাম তো খাবো না। তুমি খেলে আমিও খাবো, তা না হলে থাক। মারুফ বলে, আচ্ছা জ্বালায় পড়লাম তো। কি ছোট বাচ্চার মতো করছো? তুমি না খেলে আমিও খাবো না? কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে কি যেন ভেবে বলে, ঠিক আছে, খাবার গরম করো, একসাথে খাবো। তবে শর্ত একটা, এক প্লেটে দুজনে খাবো। আমি মাথা নেড়ে খাবার গরম করতে চলে গেলাম, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। তা না হলে ও খাবে না। এভাবে কি ভালোবাসা শুরু হয়? জানি না বাবা, আমার তো সব গুলিয়ে যাচ্ছে। আর ভাবতে পারছি না। আমি খাবার গরম করে রুমে নিয়ে আসি। তারপর দুজন সামনাসামনি বসে খেতে শুরু করি। মারুফ প্রথমে আমাকে খাইয়ে দেয়। আমি আপত্তি জানাই, কিন্তু আমার কথা কোথায় চলে। খাবার শেষ করার পর এখন ঘুমানোর পালা। আজ মারুফ সোফায় নয়, খাটে ঘুমোবে বলে বসে আছে। আমি দাঁড়িয়ে আছি। মারুফ বলে, রাত হয়েছে, ঘুমোতে আসো। আমি বললাম, তুমি কি খাটে ঘুমাবে? মারুফ বলে, হ্যাঁ। কেন, আমি কি এখানে ঘুমোতে পারি না? আমি বললাম, কেন নয়, তুমি এখানে ঘুমাও, আমি না হয় সোফায় ঘুমাই। এই বলে আমি সোফায় ঘুমাতে চলে যাই। মারুফ বলে, কেন, এখানে ঘুমালে কি হয়? আমি বললাম, না, আমি এখানে ঠিক আছি। মারুফ বলে, আমি কখন বললাম তুমি ঠিক নেই? আমাকে থাপ্পড় মেরে তো দিব্যি আছো। আমি বললাম, এক কথা কেন বারবার বলছো? আমি মাফ চেয়েছি কিন্তু। মারুফ বলে, আমিও চেয়েছিলাম, কই তখন তো তুমি আমাকে মাফ করনি। আরও বারবার আমাকে মনে করাতে। ভাবো আমার কেমন লাগতো। ওর কথায় আমি মাথা নিচু করে বসে আছি। মারুফ উঠে এসে আমার হাত ধরে মেঝেতে বসে পড়ে। আমার চোখে চোখ রেখে বলে, জীবনে চলার পথে একজন সঙ্গী অবশ্যই দরকার, যার সাথে তুমি তোমার মনের কথা শেয়ার করবে, যার সাথে থাকলে তুমি নিজেকে নিরাপদ মনে করবে, যার ভালোবাসায় তোমার প্রতিদিন সুখময় হবে। রিয়া, এভাবে জিদ ধরে বসে থেকে কোনো লাভ নেই। সব কিছু ভুলে নতুন করে শুরু করো। আমি অজান্তে তোমার সাথে অন্যায় করেছি। আমি জানি তুমি আমাকে মাফ করতে পারছো না, বাট আমি তোমাকে ভালোবাসি। তুমি বলেছ জোর করে ভালোবাসা হয় না। আমি জোর করব না তোমাকে। তুমি চাইলে এই সম্পর্ক এখানে শেষ করতে পারো, আমি বাধা দেব না। আমি বললাম, তুমি আমাকে ভালোবাসো, আমি চলে গেলে থাকতে পারবে? হঠাৎ মুখ দিয়ে এ কথা বেরিয়ে আসে আমার। তার মানে কি ওর প্রতি দুর্বলতা কাজ করছে আমার? মারুফ বলে, জানি না, তবে অনেক কষ্ট হবে আমার তোমাকে ছাড়া থাকতে। আর কথা নয়, চলো ঘুমাবে। কথা দিচ্ছি তোমাকে কিছু করব না। এই বলে আমার হাত ধরে নিয়ে এসে শুইয়ে দেয়। মাঝে বালিশ দিয়ে দেয়। সত্যি মানুষটা যতটা খারাপ ভেবেছি ততটা খারাপ কিন্তু না। আমি এটা বুঝতে পারছি মারুফের প্রতি আমার দুর্বলতা আছে। তা না হলে ও যখন সম্পর্ক শেষ করতে বলছে তখন কেন আমার এত খারাপ লাগলো? কেন ও না খেয়ে থাকলে আমার কষ্ট হয়? কেন আমিও ওর জন্য 2 দিন না খেয়েছিলাম? কেন ওকে থাপ্পড় মেরে নিজে ব্যথা অনুভব করছি? তাহলে কি আমি ওকে ভালোবাসি? আমি মারুফকে নিয়ে ভেবে যাচ্ছি। আর মারুফ গভীর ঘুমে তলিয়ে গেছে।
জানি না কি মনে হতে আমি ওর মাথায় হাত রাখি। মারুফ ঘুমের ভান ধরেছিল, আমি জানি না। আমি মাথায় হাত রাখতেই চোখ খুলে মুচকি হাসলো, কিন্তু কিছু বলল না। একসময় দুজন ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই ঘড়িতে দেখি সকাল 7:30 বাজে। মারুফ তখনও ঘুমাচ্ছে। আমি ওর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। আজ কেন জানি সব কিছু অন্যরকম লাগছে। মনটাও ফ্রেশ মনে হচ্ছে। এটা কি ভালোবাসার লক্ষণ? ওর দিকে তাকিয়ে থেকে এটা সেটা ভেবে যাচ্ছি। হঠাৎ মারুফের ঘুম ভেঙে যায়। আমি দ্রুত সরতে গিয়েও ধরা পড়ে যাই। ঘুমন্ত অবস্থায় মারুফ আমার দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে ওর কিছুক্ষণ সময় লাগলো। মারুফ বলে, মুখের উপর ঝুঁকে কি দেখছিলে? আমি বললাম, কই কিছু না। আমি কেন শুধু শুধু তোমাকে দেখতে যাব? মারুফ ঘুম জোরানো সুরে বলে, মিথ্যে বলছো কেন? আমি তো স্পষ্টভাবে দেখলাম তুমি আমাকে দেখছিলে। বলো বলো, কি দেখছিলে? আমি কথা ঘোরানোর জন্য বললাম, তোমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। এই বলে উঠতে যাব, তখনই মারুফ আমার হাত ধরে বলে, কোথায় যাচ্ছ? আমি বললাম, নাস্তা রেডি করতে। মারুফ আমার হাতের দিকে লক্ষ্য করে আমার হাত ছেড়ে দিয়ে বলে, সরি, তোমার হাত ধরে ফেললাম। এই বলে ফ্রেশ হতে চলে গেল। যাওয়ার আগে পিছন ফিরে আমাকে দেখলো একবার। আমার হাত ছেড়ে দেওয়াতে আমি যে ক্ষুণ্ণ হয়েছি সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমার মুখে। মারুফ বুঝতে পেরে মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল। আমি চলে গেলাম নিচে। সবাই একসাথে বসে নাস্তা করলাম। তারপর মারুফ বিদায় জানিয়ে অফিসে চলে যায়। মারুফ অফিসে চলে যেতেই ওকে নিয়ে ভাবনায় বসলাম আমি। থাপ্পড় মারার পর থেকে কেমন যেন মায়া কাজ করছে ওর উপর। তাহলে কি ওকে আমি, না না, এটা কি করে সম্ভব? এত সহজে অতীত ভুলে যাব? সেই ঝড় বৃষ্টির রাত, যে রাতে মারুফ আমাকে নিজের মন মতো করে ভোগ করেছিল, আমাকে মেরেছিল, ভুলিনি আমি সেই রাত। এভাবে সারাদিন এটা সেটা ভেবে কাটিয়ে দিলাম। রাত 8টার দিকে মারুফ অফিস থেকে ফিরে। ফ্রেশ হয়ে খাবার খেতে খেতে 10টা বেজে যায়। কারণ অফিস থেকে আসা মাত্রই মা বাবার সাথে আগে দেখা করে। সারাদিনের অফিসের কাজের হিসাব বাবাকে দেয়। এটা প্রতিদিনের রুটিন। বাবা মার অভ্যাস, ওনারা রাত 8টার আগে ডিনার করে ফেলে। তাই আমি আর মারুফ একসাথে ডিনার করি। 10টার সময় ডিনার করে দুজনেই ঘুমাতে রুমে এলাম। মারুফ ঠিক আগের দিন রাতের মতো মাঝখানে বালিশ দিয়ে রেখেছে। আমাকে বলে, কাল রাতে ঘুমোতে কোনো অসুবিধা হয়নি তো তোমার? আমি বললাম, না, কোনো সমস্যা হয়নি। মারুফ বলে, বেশ, রাত অনেক হয়েছে, এসো ঘুমাবে। আমিও চুপচাপ গিয়ে পাশে শুয়ে পড়লাম। আজ মারুফ অন্যদিকে ফিরে নয়, আমার দিকে চেয়ে আছে অপলক দৃষ্টিতে। আমি বললাম, অমন করে কি দেখছো? মারুফ বলে, তোমাকে। আমি বললাম, মনে হচ্ছে আজ প্রথম দেখছো? মারুফ বলে, ভালোবাসার মানুষটা এমনই হয়, যত দেখি ততই দেখতে মন চায়। আমি বললাম, তাই বুঝি? আমি তো তোমাকে থাপ্পড় মেরেছি, তারপরেও কি তুমি আমাকে ভালোবাসো? মারুফ বলে, আমি তো আর তোমার মতো পাথরের তৈরি না, একটা থাপ্পড়ের জন্য গো ধরে বসে থাকবো। আর যাকে ভালোবাসা যায় তার শত অন্যায়ও ক্ষমা করা যায়, কিন্তু তুমি আমাকে ভালোবাসো না, তাই ক্ষমাও করতে পারছো না। আমি বললাম, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? মারুফ বলে, না, দেইনি। আমি বললাম, এই যে এখন বললে ক্ষমা করা যায়। মারুফ বলে, করা যায় বলেছি, ক্ষমা করে দিয়েছি এটা তো বলিনি। অজান্তে অন্যায় করেও ক্ষমা পাইনি, আর তুমি জেনে শুনে অন্যায় করেছো, তাহলে ক্ষমা কী করে করি বলো তো? তবে আমি চাই না এসব ব্যাপারে মা বাবা জানুক। জানতে পারলে মা বাবা খুব কষ্ট পাবে। আমি বললাম, সরি, আসলে আমার উচিত হয়নি তোমাকে থাপ্পড় মারা। আবারও ক্ষমা চাইছি, আর প্রমিস করছি কখনো এমন করব না। মারুফ বলে, সরি, পারলাম না তোমাকে ক্ষমা করতে। তুমি আমার স্ত্রী বলে রক্ষে পেলে, তোমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে আমি জানি না তার সাথে আমি কি করতাম। রাত অনেক হয়েছে, আর কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়ো। এই বলে অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। আমি আর কিছু বললাম না, ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে মারুফ বালিশ সরিয়ে আমাকে জড়িয়ে ধরে। তারপর আমাকে কিস করতে থাকে। সারা শরীরে হাত বুলাতে থাকে। বুকে চাপ সৃষ্টি অনুভব করতেই আমি জেগে উঠি। মারুফকে আমার উপর আবিষ্কার করে। আমি বললাম, কি করছো তুমি? আমার কথা শুনে মারুফ বলে, সরি, আসলে আমি নিজেকে ধরে রাখতে পারছি না, তাই এমনটা করে বসেছি, তার জন্য ক্ষমা চাইছি। এই বলে আবার নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল। আমি কিছু বললাম না, কারণ থাপ্পড় মেরে অন্যায় করে বসে আছি, তাই চুপচাপ ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি মারুফ আমার দিকে ফিরে ঘুমাচ্ছে। ওকে দেখে কাল রাতের কথা মনে পড়ে গেল। মন চাইছে জিজ্ঞেস করি কেন এমন করলো, কিন্তু চারিদিক থেকে আমার হাত পা বাঁধা। আজ মারুফের অফিস ছুটি, তাই আর ডাকলাম না। আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। 10টার দিকে মারুফ উঠলে একসাথে নাস্তা করলাম দুজন। কিন্তু কাল রাতের ব্যাপারটা নিয়ে মারুফ খুব লজ্জিত। খেতে খেতে মারুফ আমাকে বলে, প্লিজ, তুমি কিছু মনে করো না। কালকে রাতের ব্যাপারটা নিয়ে আসলে তোমাকে এত কাছে পেয়ে নিজেকে ঠিক রাখতে পারিনি। কথা দিচ্ছি, আজ থেকে আমি সোফায় ঘুমাবো। আমি কিছু বললাম না, চুপচাপ নাস্তা করে উঠলাম। আমার শাশুড়ি ড্রয়িং রুমে বসেছিল, সাথে মারুফ গিয়ে বসে। আমার শাশুড়ি বলল, বৌমা এই বাড়িতে এসেছে পর্যন্ত বাড়িটা মাতিয়ে রেখেছে, খুব হাসি খুশি থাকে সব সময়। তোর বাবা আর আমার খুব খেয়াল রাখে। যেমনটা চেয়েছিলাম তেমনটা আল্লাহ মিলিয়ে দিয়েছে।
আর তোকে বলি হারি, এই বাড়িতে এসেছে পর্যন্ত মেয়েটাকে একটু কোথাও ঘুরতে নিয়ে গেলি না। মায়ের মুখে আমার প্রশংসা শুনে নিজের প্রতি গর্ব হচ্ছে মারুফের। মারুফ বলে, মা, বিয়ের পরের দিন ভুলবশত ছাদ থেকে পড়ে 3 মাস অসুস্থ ছিলাম। তুমি দেখেছো, সুস্থ হয়ে 2 সপ্তাহ হলো অফিসে যাচ্ছি। অফিসে এখন প্রচুর কাজ, এগুলো কমপ্লিট করতে করতে কম করে হলেও 1 মাস লেগে যাবে। সময়টা কোথায় রিয়াকে বাইরে নিয়ে যাওয়ার? আমাদের মাঝে কী চলছে সেটা তো আর মাকে বলতে পারছে না। শাশুড়ি মা বলে, বিয়ের পরে সবাই হানিমুনে যায় বউকে নিয়ে। বুঝতে পারলাম তুই নিয়ে যেতে পারছিস না, সপ্তাহে একদিন ছুটি, এই দিনটাও কি বৌমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে পারিস না? মারুফ বলে, ঠিক আছে, আজ তোমার বৌমাকে বাইরে ঘুরতে নিয়ে যাব। এবার খুশি তো? শাশুড়ি মা বলল, যাবি যখন 2-1 দিনের জন্য যা, ঘোরার সাথে সাথে হানিমুনও হয়ে যাবে। তুই এখনই অফিসে ফোন করে ম্যানেজারকে সব বুঝিয়ে দে। মারুফ জানে মাকে বুঝিয়ে লাভ হবে না, যেটা বলছে না শুনলে চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় করবে, তাই মায়ের কথা মতো রাজি হয়ে গেল। অফিসে ফোন করে ম্যানেজারকে সব বুঝিয়ে দিল, সাথে 4 দিন আসবে না সেটাও বলল। এই ব্যাপারে আমি কিছু জানি না, আমি তো রান্নাঘরে দুপুরের খাবারের আয়োজন করছি। আমার শাশুড়ি মা হারুকে ডেকে বলে, হারু ভাই, তুমি গিয়ে রান্না করো, বৌমাকে পাঠিয়ে দাও। হারু কাকা এসে আমাকে বলতেই আমি হাত ধুয়ে শাশুড়ি মার কাছে এসে দাঁড়ালাম। শাশুড়ি মা আমাকে বলল, বৌমা, ব্যাগ প্যাকিং করে নাও, বিকেলে তুমি আর মারুফ হানিমুনে যাচ্ছ। কথাটা শুনে রীতিমতো আমি অবাকই হলাম, তার সাথে লজ্জাও পেলাম। বলে কি মা, হানিমুন, তাও আবার মারুফের সাথে? সত্যিই ভাবার বিষয়, কিন্তু শাশুড়ি মার মুখের উপর কথা বলতে পারছি না। আমি চুপ করে দাঁড়িয়ে আছি দেখে শাশুড়ি মা বলল, কি হলো বৌমা, দাঁড়িয়ে আছো কেন, যাও। আমি বললাম, মা, আপনারাও চলুন না। শাশুড়ি মা হেসে বলে, পাগলি মেয়ের কথা শোনো, হানিমুনে স্বামী স্ত্রী যায়, সেখানে আমরা বুড়া বুড়ি যেয়ে কী করব? আগে তোরা ঘুরে আয়, তারপর সময় করে আমরা সবাই ঘুরতে যাব। এখন যাও, ব্যাগ প্যাকিং করে নাও। আমি আর কথা বাড়ালাম না, উপরে চলে এলাম। যার সাথে এখনও ভালো করে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, তার সাথে কিনা হানিমুনে যাব। আর মারুফ, মায়ের কথা সেও রাজি হয়ে গেল। এসব ভাবছি এমন সময় মারুফ রুমে প্রবেশ করে। আমি বসে আছি দেখে মারুফ বলে, কি হলো, বসে আছো কেন, যাওয়ার জন্য সব কিছু রেডি করো। আমি বললাম, মাকে না করলে হতো না? মারুফ বলে, মা তো আর জানে না আমাদের ভেতর কি চলছে। আমি চাই না ওনারা আমাদেরকে নিয়ে টেনশনে থাকুক, তাই বলছি রেডি হয়ে নাও, বিকেল 5টার দিকে বের হব। আমি বললাম, আমরা কোথায় যাব? মারুফ বলে, তুমি বলো কোথায় যেতে চাও, যেখানে বলবে সেখানে নিয়ে যাব। আমি বললাম, কক্সবাজার গেলে কেমন হয়? মারুফ বলে, মন্দ না, ঠিক আছে, আমরা কক্সবাজার যাব। সেই অনুযায়ী সব কিছু প্যাকিং করে শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নিয়ে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকা থেকে কক্সবাজার অনেক দূর। গাড়িতে বসে মারুফ বলে, কক্সবাজার যেতে যেতে মাঝরাত হয়ে যাবে। আমি বলি কি, আমরা না হয় রাত 12টার দিকে রওনা হই, তাহলে সকাল সকাল পৌঁছে যাব। আমি বললাম, তা না হয় ঠিক আছে, কিন্তু এখন আমরা কোথায় যাব? মারুফ বলে, আমরা এখন ঢাকা শহর ঘুরে দেখব, তোমার আপত্তি না থাকলে। আমি বললাম, ঠিক আছে। সেই অনুযায়ী আমরা ঘোরাফেরি করে রাত 12টার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। মারুফ আর আমার মাঝে তেমন কোনো কথা হলো না। আমাকে নিয়ে হানিমুনে যাওয়ার মারুফের ইচ্ছে থাকলেও আমার ছিল না, শুধু শাশুড়ির জন্য বাধ্য হয়েছি আসতে। রাতের বেলায় রাস্তায় এত জ্যাম থাকে না, তাই আমরা ভোর 6টায় পৌঁছে গেলাম। ভালো দেখে একটা আবাসিক হোটেল বুকিং করলো। সারা রাত গাড়ির জার্নিংয়ে দুজনই ক্লান্ত, তাই রুমে এসে হাত মুখ ধুয়ে সকালের নাস্তা করে দুজনেই ঘুম দিলাম। তবে আলাদা, বিকেলের দিকে ঘুম থেকে উঠে বাইরে ঘুরতে যাব, তাই রেডি হয়ে নিলাম। রুম থেকে বেরিয়ে রিসেপশনের কাছে আসতেই হঠাৎ একটা মেয়েকে দেখে মারুফ থমকে দাঁড়ালো। মেয়েটাও মারুফকে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। আমি ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না। হঠাৎ মেয়েটা মারুফের সাথে যা করলো তা দেখে আমার মাথায় বজ্রপাত হলো। আমি বিস্ময়ে অবাক হয়ে তাকিয়ে আছি। কক্সবাজারে এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। তারপর যা হলো। আজকের গল্প এখানে সমাপ্ত। গল্পর বাকি অংশ পেয়ে যাবেন চতুর্থ পর্বে। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।